আমাদের গাছে যে এইবার কি পরিমাণে করল্লা হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন, আপনাদেরকে আজকে দেখি এই করল্লার একটা ভাজির রেসিপি করে দেখাবো, একদম সাদা করে, কোনো হলুদ ছাড়া। আজকে একটা করল্লা ভাজির রেসিপি করে দেখাবো নিজেদের গাছ থেকে পেড়ে। তো দেখুন, আমি একটা একটা করে করল্লাগুলো নিচ্ছি, আর করল্লাগুলো কিন্তু তো ফ্রেশ, তবে দু একটা পোকা খাওয়া ছিল, সেগুলোই আসলে বেছে বেছে আমরা এখান থেকে পেরে নিয়েছি যাতে এগুলো তাড়াতাড়ি খাওয়া যায়। আর এত পরিমাণে করলা সবগুলো তো আর একসাথে খাওয়া যাবে না, যেগুলো একটু বাতি হয়ে যাচ্ছে বা একটু পোকা খেয়ে যাচ্ছে সেগুলোই কিন্তু বেছে বেছে আমরা খাচ্ছি। আর এই করলাগুলো এত ফ্রেশ, মানে এটা রান্না করতে গিয়ে আমি এত মজা পাইছি, মানে এত দ্রুত এটা সেদ্ধ হয়ে গেছে, বা এটা খেতেও যে কি মজা লাগছে যা বলার মতো না। আসলে ঢাকায় যখন করলা গাছ লাগাই সেগুলো কিন্তু খুব ভালো এরকম ফলন হয় না, কারণ একদম খোলামেলা মাটিতে এই গাছটা হইছে। তো এখান থেকে যে এত ফলন হবে তা আমরা আশাও করতে পারি নাই। এটা দিয়েই কিন্তু আমাদের মানে রান্নার অর্ধেকাংশ হয়ে যায়, আমাদের কিন্তু বাইরে থেকে আর করলা কিনতেই হয় না। তো আমার ছোট ছেলেটাও এই গাছটা থেকে একটা একটা করে টপটপ করে কিন্তু গিয়ে গিয়ে করলা পারে, আর ও কিন্তু হাত দিয়ে ধরে ধরে পারে, এত মজা করছে এই করলাগুলো নিয়ে। তো এই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে আজকে নিজেদের গাছের করলা নিজে হাতে পেরে এই করলা দিয়েই আমি করলা ভাজি করেছি। তো মাশাল্লাহ আজকে 4-5টা করলা তুলেছি, তার মধ্যে কিন্তু দেখা গেছে যে কিছুটা পোকা আছে, এই কারণে কিছুটা অংশ বাদ যাবে, আর কিছুটা অংশ নিয়ে নিয়েছি। তো এর মধ্যে সামান্য পরিমাণে আমি আলু কেটে নিয়েছি, করলা একটু আলু হলে খেতে ভালো লাগে। আর করলায় যাতে কোনো ধরনের তিতা না থাকে সেই টিপসটা যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো। তো করলাগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি বটির সাহায্যে, এবং লবণ দিয়ে ভালো করে এটাকে চটকে নিচ্ছি, মানে মেখে নিচ্ছি, যতটা পারা যায় হাত দিয়ে একটু শক্ত করে চেপে নিচ্ছি, যাতে করলার যে তিতাটা আছে এই তিতাটা খুব সহজেই বের হয়ে যায়। আর এটাকে 5 মিনিট আমি জাস্ট এভাবেই রেখে দিয়েছিলাম, আর তারপরে আমি এটাকে পানি দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে যখন করলা ধোয়া হয় তখন কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে যায়, মানে এটা কিন্তু আরও বেশি গ্রিন হয়ে যায়। আর এতে কিন্তু ভিটামিনের কোনো ঘাটতি হয় না, শুধুমাত্র তেতোটাই চলে যায়। তবে তোমরা যারা তেতো সহ খেতে চাও সেক্ষেত্রে এই ধরনের লবণ ব্যবহার করার কিন্তু কোনো দরকার নেই। তো করলাগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ খুব পাতলা করে আমি এটাকে স্লাইস করে নিয়েছি। বটি দিয়ে এটাকে স্লাইস করলে অনেকটা পাতলা করে কাটা যায়, আর করলা কিন্তু যতটা পাতলা করে কাটা যায় এটা কিন্তু রান্নাটাও খুব ভালো হয় এবং দ্রুত এটা কুকড হয়ে যায়। তো রান্নায় চলে যাচ্ছি, আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল। যেহেতু করলার পরিমাণটা কম তাই আমি এখানে পরিমাণে কম তেল দিয়ে নিয়েছি। আর রান্না করার পর কিন্তু করলা অনেকটা শুকিয়ে আসে, এই জন্য তেলটা কিন্তু কম নিতে হবে। আর করলা ভাজিতে যত বেশি পেঁয়াজের পরিমাণটা দেওয়া হবে করলা ভাজি খেতে কিন্তু তত বেশি মজা হয়। তো আমি এখানে প্রায় 1 কাপের বেশি কিন্তু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর এখানে ঝালের জন্য লাল মরিচ নিয়ে নিয়েছি। সবুজ মরিচ দিয়েও করা যায়, আমার কাছে লাল মরিচটাই ছিল তাই এটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে হালকা করে একটু ভাজা করে নিচ্ছে। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, মানে একটু হালকা হালকা ভাজা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যতটুকু করলা ততটুকু বুঝে আমি এখানে 1/2 চামচের মতো একটু লবণ দিয়েছি। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর আজকের করলা ভাজির রেসিপিটা আমি ফলো করছি আমার প্রতিবেশী, মানে ঢাকায় প্রতিবেশী আমার বাসার পাশে যে আপুটা থাকে তার করলা ভাজির রেসিপিটা ফলো করে আমি আজকে করলা ভাজিটা করা ট্রাই করছি, দেখি কেমন হয়। হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে করলার আলুটাকে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি চুলার হিটটাকে একেবারে বাড়িয়ে নেব। বাড়িয়ে নাকি এভাবে করলে করলায় নাকি কোনো তিতা থাকে না, এবং করলার যে গ্রিন কালারটা এই গ্রিন কালারটা অ্যাক্টিভ থাকবে, মানে করলার গ্রিন কালারটা থাকবে। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে খুন্তি দিয়ে জাস্ট এটাকে নাড়তে থাকবো। চুলার হিটটা একেবারে হাই করে দিয়ে এটাকে জাস্ট নেড়ে নেড়ে এপিটোপিট করতে করতে এটাকে ভাজা ভাজা করব। মানে এটাকে কিন্তু আমি দমে দিয়ে রাখবো না, দমে দিয়ে রাখলে নাকি এটার কালারটা চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য যতটা পারা যায় শুধু নাড়তেই হবে, খুন্তি দিয়ে এপিট ওপিট ভাজা ভাজা করতে হবে, কারণ করলা নাকি খুব অল্প ভাজা হলেই এটা খেতে ভালো লাগে। হ্যাঁ, তবে করলা কিন্তু অল্প ভাজা হলে আসলেই খেতে ভালো লাগে। তো এইভাবে নাড়তে আমি জাস্ট এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এটাকে কিন্তু 80%-এর মতো কুক করলেই হয়ে যায়। করলা ভাজি কিন্তু খুব বেশি যে কুকড করতে হয় তা কিন্তু না। তো দেখো এটা কিন্তু ঝরঝরা হয়ে গেছে, মাশাআল্লাহ। আমার কিন্তু এটা দেখে খুবই ভালো লাগছে এবং এই টেকনিকটা কিন্তু খুবই ভালো লাগছে। আশা করি তোমাদেরও এই টেকনিকটা তোমরা চাইলে ফলো করে দেখতে পারো, তোমাদেরও হয়তোবা ভালো লাগতে পারে। আমার কাছে কিন্তু এটা খেতেও খুব মজা লেগেছে, আর একদম
তিতা লাগেনি। আমি কিন্তু আজকে করলা ভাজিটা সম্পূর্ণ হলুদ ছাড়া করেছি, যেহেতু এটা গাছের করলা তাই আমি আজকে চেষ্টা করেছি এটাকে সাদা সাদা করে করলা ভাজি করার। তো তোমাদের কাছে আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাকে সবসময় সাপোর্ট করবে। তো করলা ভাজি কিন্তু হয়ে গেছে, এটার কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে এবং এটা খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে। আমার আব্বু আম্মু এটা তো খেয়ে খুবই ভালো বলেছে, বললো যে এটা তো এত মজা হয়েছে যে শুধু এটা দিয়েই আজকে ভাত খাইছে। তো যেটাই হোক, নিজেদের গাছের করলা এটাই হচ্ছে মনের শান্তি। তারপরে যদি করলার টেস্ট আরো ভালো হয় রান্না, সেক্ষেত্রে তো আর কোনো কথাই নেই। তো আমি এখন চলে যাচ্ছি গরম ভাত দিয়ে এটাকে খেতে। তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা করতে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।